নমস্কার বন্ধুগণ। আমি অর্ক অ্যান্টিডিওসির অর্ক। এতদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে গত 7 বছর ধরে আমাদের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আমরা মূলত শর্ট ফিল্ম, অডিও স্টোরি এবং অন্যান্য জিনিসপত্রই দিয়ে এসেছি। ফিল্ম রিভিউ যাকে বলে সেটা আমরা কখনো করিনি, কারণ তার জন্য অজস্র অ্যালটেড চ্যানেলস আছে। কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়া হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, সব জায়গাতেই একটা অদ্ভুত একটা সমস্যা তৈরি হয়েছে রিগার্ডিং ফিল্ম অ্যাপ্রিসিয়েশন। বিভিন্ন রকমের বাংলা ছবি নিয়ে একটা অদ্ভুত রকমের অশ্রদ্ধা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এবং সেটা যতটা না না বোঝার জন্য, তার থেকে অনেক বেশি না জানার জন্য। ইলিটারেসিটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন রিসেন্টলি। বা আমি বিভিন্ন রকম সমাজ মাধ্যমে দেখছি, এবং যে বড় বড় ইউটিউব চ্যানেল আছে যাদের সত্যি জ্ঞান আছে এই বিষয়ে, তারা কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার, যেহেতু তাদেরকে আমি দোষ দিচ্ছি না কোনোভাবেই, কিন্তু তাদের যেহেতু প্রচুর সাবস্ক্রাইবার, তারা একটা সাবস্ক্রাইবার বেসকে কেটার করতে ব্যস্ত। এই আমার মনে হলো যে আমার সিনেমার প্রতি যে ভালোবাসা, সেই জায়গা থেকে একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের 1 সপ্তাহে একটা করে পোস্ট নিয়ে আসা। তো এইটা সেরকমই একটা প্রচেষ্টা বলতে পারেন। এটা কোনো রকমের অনুরোধের আসর নয়, কিংবা অমুক সিনেমাটা নিয়ে ভিডিও করুন বা অমুক সিনেমা নিয়ে রিভিউ করুন টাইপের কোনো ভিডিও নয়। তো আমরা আজকে প্রথম যে ভিডিওটা করতে চলেছি ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের, সেটাতে আমরা ডিসকাস করব বাংলা ছবি নিয়ে। এবং 2000 থেকে 2025, এই যে 25 বছর হলো 21st সেঞ্চুরি, এই 25 বছরে বাংলা ছবির সত্যি কি আদৌ কোনো অগ্রগতি হয়েছে? আদৌ কোনো ভালো ছবি তৈরি হয়েছে? এবং সেইটা করতে গিয়ে, খুঁজতে গিয়ে অজস্র ভালো ছবি আমার নজরে এলো। এবং আজকের ডিসকাশনটা সেই 25 বছরের 26টি বাংলা ছবির প্রথম পর্ব। প্রথম ছবি 2000 সালে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি। বাড়িওয়ালি ছবিটি ঋতুপর্ণ ঘোষের সেরা চলচ্চিত্র নয় অবশ্যই, কিন্তু ছবিটির প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা রয়েছে। তার কারণ হচ্ছে যেভাবে মহিলাদের ডিজায়ার কে উনি থ্রু ভিজুয়ালস ব্যক্ত করেছেন, শুধু ভিজুয়াল দিয়ে ব্যক্ত করেছেন, সেটা একটা অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বাড়িওয়ালি। শুধু মহিলাদের ডিজায়ার নয়, তার সঙ্গে মানুষের কথা রাখা না রাখা, একটা গোটা সার্কেল অফ লাইফ কে যেভাবে তিনি দেখিয়েছেন, একটা ল্যাম্পের মধ্যে, একটা আলোর মধ্যে দিয়ে, যে একটা আলো সেটা ফিউজ কেটে যাচ্ছে এবং তারপরে ফিউজটা ফিরে আসছে, একজন ভদ্রলোক ঠিক করে দিচ্ছে, এবং সেই ভদ্রলোক যখন তার জীবন থেকে চলে যাচ্ছে আবার ফিউজটা কেটে যাচ্ছে। তো এই যে সার্কেল অফ লাইফটা দেখানো হয়েছে ছবিটার মধ্যে, এবং একটা মহিলার ডিজায়ার, তার সঙ্গে ছবির যে খুব স্বাভাবিক ডায়লগ, সেটা ঋতুপর্ণ ঘোষের সব ছবিতেই রয়েছে, কিন্তু এই ছবিতে সেই স্বাভাবিক ডায়লগ গুলো যেন আরো একটা ছবিটাকে একটা অন্য হাই দেয়। এবং কিছু ফ্রেম আছে ছবিটির মধ্যে, যেটা দুটো চরিত্রের যে আয়রনি, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরে। যেমন একটা দৃশ্য আছে মাছ পুড়ে যাওয়ার। আপনারা যদি দেখেন ছবিটা বুঝতে পারবেন আমি কেন এই দৃশ্যটার কথা পার্টিকুলারলি বললাম, এবং এখান থেকে আমি রেকমেন্ড করলাম আপনাদের ছবিটা। 2000 সালে বাড়িওয়ালি ছবিটি সম্ভবত হইচইতে অ্যাভেলেবল আছে, আপনারা দেখতে পারেন। 2001 সালে অনেক ভালো ছবি তৈরি হয়েছে, ঋতুপর্ণ ঘোষও ভালো ছবি তৈরি করেছেন, বুদ্ধদেব দাশগুপ্ত তৈরি করেছেন। কিন্তু সেই বছরে যে ছবিটি আমার জন্য স্ট্যান্ড আউট করে, সেটি হলো গৌতম ঘোষের দেখা। দেখা ছবিটি একটি অন্ধ মানুষকে নিয়ে তৈরি, এবং ঠিক অন্ধ নয়, আমি বলবো সেই মানুষটি গ্লুকোমায় আক্রান্ত, কম চোখে কম দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে। এবং সেটা শুধুমাত্র একটা মানুষের জীবন নিয়ে কিন্তু তৈরি নয়, সেটা এই শহরটার জীবন, কলকাতা শহরের যে আস্তে আস্তে দৃষ্টি চলে যাচ্ছে রাজনৈতিক সামাজিক অবস্থা নিয়ে, যে চেঞ্জটা তৈরি হচ্ছে কলকাতা শহরের। এবং তাতে ছবিটার মধ্যে কিছু অসম্ভব সুন্দর ফ্রেমস আছে, অসম্ভব সুন্দর কম্পোজিশন আছে। লোকটা যে চোখে দেখতে পাচ্ছে না, চোখে ঝাপসা দেখছে, তার জন্য কিছু ফ্রেম এমন অদ্ভুত ঝাপসা ভাবে তৈরি করা হয়েছে, একটা ডিসক্রিপেন্সি আছে ছবিটার মধ্যে। এবং একটা দৃশ্য আছে যে একজন প্রস্টিটিউটকে উনি
বাড়িতে নিয়ে আসছেন এবং সেটা পুরোটাই ওনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। সেখানে ব্লারি কলকাতার লাইট, ব্লারি প্রস্টিটিউটের মুখটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না, এ, মদ ঢালতে গিয়ে বাইরে ঢেলে ফেলছেন, এবং অসম্ভব সুন্দর একটা কম্পোজিশন ছবিটি। এবং ওভারঅল ছবিটির যে ফ্রেম কম্পোজিশন গুলো সেটা দারুণ। কিছু কিছু জায়গায় মনোলগ গুলো একটু বাড়তি লাগে, কিন্তু সেটা বাদ দিলে ছবিটা দুরন্ত একটা ছবি। শুধুমাত্র ফ্রেম কম্পোজিশনের জন্য ছবিটি দেখা যায়। ডায়লগ ভালো, ঋতুপর্ণ ঘোষের ছবির মতো অত ন্যাচারাল ডায়লগ নয় ঠিকই, বাট ভালো। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয়। প্রতিটা ফ্রেম, যে কটা ফ্রেমই তিনি আছেন, অনবদ্য, জাস্ট বলা যায় না। দেখা সম্ভবত ইউটিউবে আছে, আপনারা দেখতে পাবেন। 2002 সালে যে ছবিটার কথা আমরা বলবো, এই ছবিটাও আমার জন্য প্রচন্ড ভাবে স্ট্যান্ড আউট করে, বা আমার জন্য অসাধারণ একটা ছবি, বিকজ অফ ইটস ফ্রেমিং। এক একটা দৃশ্য দেখে মনে হয় এক একটা পেন্টিং। মন্দমের উপাখ্যান, পরিচালক উদ্ধব দাশগুপ্ত। অসাধারণ একটা ছবি। ছবির যদি আমি বিষয়বস্তু নিয়ে কথা বলি, ছবির বিষয়বস্তু এমন আহামরি কিছু নয়। শ্যাম বেনেগলের মান্ডি ছবি দেখলে এরকম বিষয়বস্তু নিয়ে আপনারা ডিল করতে দেখতে পাবেন ওনাকে। কিন্তু এই ছবিটির যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ছবিটি যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, যেভাবে একটা মানুষের মনন আর তার সত্যিকারের তার জীবনে যেটা ঘটে চলেছে, সেই দুটো যেভাবে মেশে, রিয়েল এবং সাররিয়েলকে যেভাবে উদয় দাশগুপ্ত মেশান ছবিটার মধ্যে, একটা অনবদ্য অনবদ্য সৃষ্টি। লতির চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সম্ভবত ওনার নাম সমতা দাস, এবং উনি অসাধারণ অভিনয় করেছিলেন। জাস্ট চোখের থ্রু দিয়ে উনি একটা নিজের রিয়েলিটি এবং তিনি যেটা ভাবছেন সেটাকে যেভাবে ব্যক্ত করেছিলেন, সেটা অসাধারণ। এবং তার মধ্যে দিয়ে যে দৃশ্য, আমি যে বললাম ফ্রেমিং, ছবিটার ফ্রেমিং যদি দেখেন মানে চোখ জুড়িয়ে যাবে। এক একটা দৃশ্য আছে, বেশ কিছু ওয়াইড শট আছে, যেগুলো দূর থেকে একটা গাড়ি আসছে, গাড়িটা যাচ্ছে, এবং তাপস পাল এবং জুন মালিয়ার একটা দৃশ্য আছে যেখানে তাপস পাল গাড়িটা ড্রাইভ করছে এবং জুন মালিয়া পেছনে বসে আছে। মাঝখানে একটা ক্লিয়ার ব্যারিয়ার আছে দুজনের মধ্যে, সেটা গাড়িটার মাঝের যে, মানে ট্যাক্সির পেছন এবং সামনের যে মাঝের জায়গাটা, সেটা দিয়ে পুরো ব্যারিয়ারটাকে ক্রিয়েট করা হয়েছে। অসম্ভব সুন্দর কিছু ফ্রেমস, অসম্ভব সুন্দর গল্প বলার ধরন। এবং যেহেতু উনি বুদ্ধদেব দাশগুপ্ত, আন্দ্রেই তারকভস্কি থেকে অত্যন্ত ইন্সপায়ার্ড ছিলেন, সেই জন্য রিয়েল এবং সাররিয়েলকে উনি খুব সুন্দর মেলাতে পেরেছেন এই ছবিতে। তো মন্দমের উপাখ্যান ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। এরপর 2003 সাল। এর আগে যে তিনটে ছবির কথা বললাম, এই কোনো ছবিই আমি কিন্তু হলে দেখতে যাইনি। পরে স্বাভাবিকভাবেই হলে দেখতে যাইনি, বিকজ আমার বয়স অনেক কম ছিল ওই সময়। এই ছবিটা আমি প্রথম হলে দেখতে গেছি, এবং এই ছবিটির নাম হচ্ছে পাতাল ঘর। ছবিটি যখন আমি হলে দেখতে গেছিলাম কিছু বুঝিনি। পরে যখন আর একটু বড় হয়ে আমি ছবিটা দেখি, সত্যি 2004 সালে এই ছবিটা আমার জন্য স্ট্যান্ড আউট করে। তার কারণ হচ্ছে এই ছবিটার ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে যে মেসেজটা দিতে যায়, যে অস্ত্র জিনিসটা কতটা ক্ষতিকারক, সেই মেসেজটা একটা শিশু সাহিত্যের মধ্যে দিয়ে দেওয়া চারটিখানি জিনিস নয়। এবং আমি মনে করি পাতাল ঘর এখনো বাচ্চাদের জন্য যে সিনেমা তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি ছবি। অভিজিৎ চৌধুরীর পাতাল ঘর, 2003 সালের ছবি। এবং ছবিটির যে গান রয়েছে, গানগুলো কিন্তু আমার খুব পছন্দের গান। খরাজ মুখোপাধ্যায়ের গলায় যে কোনো ভূমিকায় গানটি আমার প্রচন্ড পছন্দের একটি গান, এবং আমি যে কোনো সময় শুনতে পারি গানটা। এত মজাদার একটা গান, এবং খরাজ মুখোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে মিমিক্রি করেন, ভীষণ ভালো লাগে শুনতে। তো আপনাদের রেকমেন্ড করবো পাতাল ঘর। পাতাল ঘর সম্ভবত জি5 এবং হইচই দুটোতেই অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন চাই। এরপর 2004-এ আমরা বলিউডে প্রিয়দর্শনের কমেডি দেখে অভ্যস্ত, এবং অনেক ধরনের ভালো, বিভিন্ন রকমের ভালো ভালো কমেডি দেখে অভ্যস্ত। বাংলা ছবিতে সেই রকম নির্ভেজাল কমেডি 70-এর দশকে বসন্ত বিলাপ বা 74.5, তারও আগে 50-এর দশকে 74.5, এই সমস্ত ছবিগুলি বাদ দিয়ে কি তৈরি হয়েছে 2000 সালের পরে কখনো? হয়েছে। এই 2004 সালে যে ছবিটি নিয়ে আমি কথা বলবো, এটি সেরকমই একটি ছবি।
নির্ভেজাল একটি কমেডি ছবি। ছবিটির নাম ৩ এক্কে ৩। এবং এখানে তিনজন যে মহিলা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং নীলাঞ্জনা সেনগুপ্ত, তিনজনে অসাধারণ অভিনয় করেছিলেন। ছবিটি শুধুমাত্র একটি নর্মাল কমেডি হিসেবে থেকে যায় না, তার চেয়ে অনেক বেশি একটি ইমোশনাল ড্রামা কমেডি হিসেবে ওয়ার্ক করে আমার জন্য। কারণ ছবিটির শেষে বেশ কিছু ইম্পর্টেন্ট মেসেজ আমাদের দেওয়া হয়। তো মেসেজটা বাদ দিলেও ছবিটির মধ্যে যে সিচুয়েশনাল কমেডিটা রয়েছে সেটা ভীষণ সুন্দর। যখন তিনটি মহিলা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে, সেখানে বেশ কিছু দৃশ্য রয়েছে এবং তার আগে কিছু দৃশ্য রয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয় রয়েছে। রিসেন্ট আমার ছবিটি দেখা হয়নি, আবার দেখতে হবে বেশ কিছু জায়গা নতুন করে অনুভব করার জন্য। কিন্তু ছবিটি মাস্ট ওয়াচ, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এরপর 2005 যে ছবিটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো হারবার্ট। এবং হারবার্টে যে জিনিসটা আমাকে বেশি ছুঁয়ে যায়, কারণ হারবার্ট সাহিত্য হিসেবে আমার অনেক বেশি কাছের। নবরণ ভট্টাচার্যর অসাধারণ একটি উপন্যাস হারবার্ট। কিন্তু যে কারণে হারবার্ট আমার জন্য স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে সুভাষিস মুখোপাধ্যায়ের অভিনয়। সুভাষিস মুখোপাধ্যায়কে তার আগে আমরা মূলত কমেডি চরিত্রেই দেখতে পেতাম, বিভিন্ন সিনেমায় ভাঁড় চরিত্রে বলা চলে দেখতে পেতাম, কমার্শিয়াল ছবিতে। এই ছবিটি দেখিয়ে দেয় যে সুভাষিস মুখোপাধ্যায় কত বড় একজন অভিনেতা, এবং একটা সিনে শুধুমাত্র উনি একা থেকে কি করে ফেলতে পারেন জাস্ট ভাবা যায় না। সুভাষিস মুখোপাধ্যায়কে এই ছবিতে দেখার জন্য এই ছবিটি আপনাকে দেখতেই হবে। এবং তার সঙ্গে সুমন মুখোপাধ্যায়ের অসামান্য ডিরেকশন। কিছু দৃশ্য আছে, একটা সিন আছে যেটা ছাতের মধ্যে ক্যামেরা নিয়ে দেবশঙ্কর হালদার চলে আসে, যেটা হারবার্টের বাবার চরিত্রটা, এবং মা ক্যামেরা নিয়ে হারবার্টকে ফিল্ম করে হারবার্টের ওই ট্র্যাপড ব্যাপারটাকে দেখানোর জন্য। যেহেতু এই সুমন মুখোপাধ্যায় নিজে থিয়েটার থেকে আসেন, তো ছবিটার মধ্যে এই থিয়েট্রিক্যাল জিনিসগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু সিনেমা হিসেবে স্ট্যান্ড আউট করে। আমি বলবো না যে সিনেমার রেসপেক্টে সেই জিনিসটা অনেক বেশি অতিরঞ্জিত হয়ে গেছে, আমি সেটা বলবো না একবারও। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো অ্যাভয়েড করা যেতে পারতো, কিন্তু ওভারঅল আমার জন্য হারবার্ট প্রচন্ড ভালো একটি ছবি। হারবার্টও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। এরপর 2006 সাল। 2006 সালে যে ছবিটা আমার জন্য স্ট্যান্ড আউট করে, অ্যাকচুয়ালি ছবিটা আমি খুব রিসেন্টলি দেখেছি, খুব বেশি আগে আমি দেখিনি। এটা আমি ইউএসএ তে শিফট করার পরে দেখেছি, এবং সেই কারণেই হয়তো ছবিটা আমার জন্য এতটা ওয়ার্ক করেছে, এতটা প্রিয় আমার ছবিটা হয়ে উঠেছে। সেই কারণেই ছবিটার নাম হচ্ছে দ্য বং কানেকশন। অসাধারণ ছবি। অঞ্জন দত্তর মার্ভেলাস একটা ক্ষমতা আছে যে উনি ডায়ালগের মধ্যে অনায়াসে হিউমারটা ঢুকিয়ে দিতে পারেন এবং পারফরমেন্স দিয়ে সেটা বের করেও আনতে পারেন। এবং এই ছবির মধ্যে কিছু দৃশ্য আছে, এত অনবদ্য দৃশ্য। একটা দৃশ্য আছে যেটা একটা জায়গাতে অনেকগুলো এনআরআই লোকজন বসে গল্প করছে এবং সৌম্য মিত্র নিয়ে আলোচনা করছেন যে সৌম্য মিত্র কি এখনো বেঁচে আছে। এটা অদ্ভুত দৃশ্য, মানে। এবং সেই দৃশ্যটা দেখে, এবং আমি নিজে এক্সপিরিয়েন্স যখন করছি সেরকম একটা দৃশ্য, আমি বুঝতে পারছি যে লোকটা কত কাছ থেকে এই পৃথিবীটাকে দেখেছে। মার্কিন সাম্রাজ্যবাদ বলুন বা কলকাতার যে ডুপ্লিকেসি, সমস্ত কিছুকে এই একটা ছবির মধ্যে দিয়ে এক্সপ্লোর করা এবং মানুষ কোথায় বিলং করে সেটাকে দেখিয়ে দেওয়া, বিলঙ্গিং এর গল্প। ছবিটি সম্ভবত ইউটিউবে আপনারা কিনে দেখতে পারেন, ফ্রিতে কোথাও অ্যাভেলেবেল নেই। তো বং কানেকশন 2006, অঞ্জন দত্তর। 2007 সালে আবার সেই ফ্রেমিং এর গল্প। ফ্রেমিং জিনিসটা আমাকে সবসময় খুব আকৃষ্ট করে। হয়তো আমি নিজের ছবিতে সেইভাবে তৈরি করতে পারি না বলে আকৃষ্ট করে এতটা। তো কিছু জায়গা আছে এই ছবির যেখানে মানে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি জাস্ট ফ্রেমের দিকে। ছবিটার নাম আমি, ইয়াসিন আর আমার মধুবালা, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। আগেন, বুদ্ধদেব দাশগুপ্ত ফ্রেমিং সম্পর্কে একটা অদ্ভুত আইডিয়া আছে এবং উনি ওয়াইড শট নিতে খুব পছন্দ করেন। সেটা উত্তরাতেও আমরা দেখেছি, অনেক ছবিতেই আমরা দেখেছি, এবং আগের যে ছবিটার কথা বললাম মন্দ মেয়ে উপাখ্যান, ওখানেও ছিল। এখানেও একদম ওপেনিং সিনে একটা ইঁদুরের দৃশ্য আছে এবং সেই ইঁদুরটা কিভাবে একটা গোটা হসপিটালকে পলিউট করে দিচ্ছে সেইটা দেখানো হয় এবং সেই ইঁদুরের রেফারেন্সটা কিন্তু গোটা ছবি জুড়ে আসতে থাকে। একটা মুসলিম লোক, সেই লোকটা হয়তো কোনো দোষ করেনি,
কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে টেররিস্ট সন্দেহে। এই সময় দাঁড়িয়ে এর চেয়ে বেশি রেলেভেন্ট ছবি আর কি হতে পারে? তো আমি ইয়াসিন আর আমার মধুবালা, আপনারা দেখতে পারেন ইউটিউবে। 2008 সালে যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো, সেই লোকটাকে আপাতভাবে আঁতেল বলে ক্লাসিফাই করা হলেও লোকটার ছবি কিন্তু কখনো আমার আঁতেল বলে মনে হয়নি। সেই লোকটা যথেষ্ট বোধগম্য ছবি তৈরি করেন এবং যথেষ্ট সুন্দর ছবি তৈরি করেন। যদিও সেই ছবির মধ্যে ফ্রেমিং বা দারুণ কিছু এডিটিং চপস আপনি দেখতে পাবেন না, কিন্তু খুব সুন্দর একটা গল্পের ফ্লো দেখতে পাবেন। সেই পরিচালকের নাম অঞ্জন দত্ত এবং এই ছবিটির নাম চলো লেটস গো। খুব সুন্দর ছিমছাম একটা গল্প, 4টে বন্ধুর গল্প, এবং অরণ্যের দিনরাত্রিকে হোমাজ দেওয়া আছে ছবিটির মধ্যে। একটা গানের লড়াইয়ের দৃশ্য তৈরি করা হয়েছে মেমোরি গেম দৃশ্যটাকে হোমাজ দিয়ে। তো ভীষণ ছিমছাম সুন্দর একটা গল্প, 4টে বন্ধুর বেড়াতে যাওয়ার গল্প এবং সেখান থেকে তাদের এক্সপ্লোর করার গল্প, মানুষকে চেনার গল্প, বিভিন্ন আরো মানুষের সঙ্গে পরিচয়ের গল্প, এবং সেখান থেকে তাদের জীবনটা কোথায় যাচ্ছে, তারা কিভাবে নিজেদের তৈরি করছে তাই নিয়ে গল্প। তো চলো লেটস গো অবশ্যই দেখুন। আমার ভীষণ ফিল গুড একটা ছবি মনে হয়। ঋষিকেশ মুখার্জির ছবি দেখে আমার যে ফিলিং হয়, চলো লেটস গো দেখে আমার সেম ফিলিং হয়। একটা অদ্ভুত নস্টালজি, একটা অদ্ভুত ফিলিং, কলকাতার জন্য একটা অদ্ভুত, যদিও ছবিটির প্রেক্ষাপট কিন্তু কলকাতা নয়, কিন্তু তাও মানে এই ছবিটি দেখলে অদ্ভুত একটা টান তৈরি হয়। তো চলো লেটস গো ইউটিউবে অ্যাভেলেবেল আছে সম্ভবত ফ্রিতে, আপনারা দেখতে পারেন। 2009 সালে যে ছবিটি নিয়ে আমরা কথা বলবো, এই ছবিটি কিন্তু শুধুমাত্র 2009 সালের জন্য নয়, বাংলা ছবির নিরিখেও একটি ল্যান্ডমার্ক ছবি। তার কারণ ছবিটির গল্পটা, যদিও গল্পটা মূল গল্পটা আমার অনেকটাই মৃণাল সেনের একটি ছবি আছে অন্তরীণ বলে, সেটার সঙ্গে সিমিলার মনে হয়। ইভেন নামটাও সিমিলার, অন্তহীন, অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবিটার গান অসম্ভব সুন্দর, প্রত্যেকটা গান সুন্দর, এবং যারা সিনেমাটা দেখেনি তারা গান সম্পর্কে অবশ্যই অবগত। যাও পাখি বলো, যেমন ফেরারি মন, এই গানগুলো প্রচন্ড ভালো কিছু গান, এবং রাধিকা আপ্তের এবং রাহুল বোসের অসাধারণ অভিনয়। ছবিটি আমাকে, আমি যখন প্রথমবার দেখি ছবিটির শেষ দৃশ্য আমাকে ভীষণভাবে স্পর্শ করে। আমি মানে ওদের ওদের যে শেষে দেখা হয় না, স্পয়লার অ্যালার্ট, সরি, ওদের যে শেষে দেখা হয় না সেটা আমাকে হন্ট করে। বাট সেটাই হয়তো জীবনের একটা বিরাট সত্য। যাই হোক, আপনারা দেখতে পারেন অন্তহীন, হইচইতে অ্যাভেলেবেল আছে সম্ভবত। 2010 সালটা না বাংলা সিনেমার জন্য সত্যি একটা টার্ন অ্যারাউন্ড সাল ছিল। এই সময় এই বছরে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো ছবি তৈরি হয়েছে, এবং এর পরবর্তী বেশ 1-2 বছরেও অনেক ভালো ভালো ছবি তৈরি হয়েছে। যদিও 2010 সালটাকে সত্যি একটা টার্ন অ্যারাউন্ড সাল বলে ধরা হতো, কিন্তু এই বছরে যে ছবিটাকে টার্ন অ্যারাউন্ড ছবি বলে ধরা হয়, সেই ছবিটার বদলে যদি অন্য যে ছবিটার কথা আমি বলতে চলেছি সেই ছবিটাকে টার্ন অ্যারাউন্ড ছবি বলে ধরা হতো, হয়তো বেশি ভালো হতো। যে ছবিটাকে ধরা হয় সেই ছবিটির নাম হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ। কিন্তু যে ছবিটাকে ধরা উচিত ছিল, যে ছবিটাকে ধরলে বাংলা সিনেমার সত্যিকারের ফর্ম এবং টেকনিক সমস্ত কিছু পাল্টে যেতে পারতো এবং মানুষ আরো সাহস করে ছবি বানাতে পারতো, সেই ছবিটির নাম গান্ডু, পরিচালক কিউ। এটি অসাধারণ ছবি। কি বলবো এই ছবিটি নিয়ে, মানে ছবিটি সমস্ত রকমের ফর্ম নিয়ে খেলে। সিনেমা বলতে আপনি যা বোঝেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিনেমার কথা বলছি, বাইরের দেশে গ্যাসপার নোয়া বলুন, ড্যারেন অ্যারোনফস্কি বলুন, ডেভিড লিঞ্চ বলুন, এরা অনেক আগে এই ফর্ম নিয়ে খেলে গেছে। কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে ওম দারবোদারের পরে এইভাবে ফর্ম নিয়ে অন্যভাবে খেলতে কিউ পেরেছিল গান্ডুতে। এবং গান্ডু ছবিটি অসাধারণ একটি ছবি। গান্ডু ছবিটি কি বিষয়ে কথা বলে সেটা আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো না, সেটা আপনাদের দেখতে হবে এবং আপনাদের নিজেদের মতো করে ইন্টারপ্রিট করতে হবে। আমি আমার মতো করে ইন্টারপ্রিট করেছি, আপনারা আপনাদের মতো করে ইন্টারপ্রিট করুন। গান্ডু দেখবেন, কোথায় আছে এখন, কোথায় কোথায় অ্যাভেলেবেল নেই। তো এই হলো পর্ব 1 আমাদের। এরপর আমরা আরো বেশ কিছু ছবি 2011 থেকে 2025 সালে যে ছবিগুলো তৈরি হয়েছে সেই ছবিগুলো নিয়ে কথা বলবো। কারণ 2011 থেকে একটা শিফট আসছে পশ্চিমবঙ্গে, সেটার কারণে বেশ কিছু ছবি বানানোর একটা পরিবর্তন তৈরি হচ্ছে। তো পরিবর্তন বুঝতেই পারছেন, এটা তৈরি হচ্ছে। তো 2011 থেকে 2025 নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। আজকের মতো এইটুকুই।
আপনাদের ভিডিওটা ভালো লাগলে চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।